মানুষ মহাব্বতে পড়লে কবি হয়ে যায়, কথাটি বোধহয় সত্য। কি বিশ্বাস হচ্ছে না? আর আপনাদের সামনে জলজান্ত উদাহরণ হিসাবে রয়েছে তাসওয়ার আবরার হাসিল নামের এই তিক্তভাষী পুরুষটি। ভাবা যায় প্রণয়ের অনলে দগ্ধ হয়ে এই মরুভূমি ন্যায় কাঠখোট্টা অনুভূতিহীন পুরুষটিও নিজের অজান্তে গেয়ে উঠবে শায়েরি। মোহমায়া, সে তো ভালোবাসারই একটি অংশ বিশেষ। এই মানবকুল জানেন মোহিত হয় কার উপর, তার উপর মহব্বত জন্ম নেই যার উপর। এই মহব্বত শক্তপোক্ত ধৈর্যশীল হৃদয়হীন পুরুষটিকেও নিয়ন্ত্রণহীন বেসামাল করে দিতে পারে মুহূর্তেই। নেশার ঘরে বোধ হয়ে থাকা মানবের ন্যায় হাসিল নিজ হাতের বৃদ্ধা আঙ্গুলের স্পর্শে জাদুয়াল আদলে থাকা অশ্রুকণাগুলোকে মুছে দেয়। জাদুয়া হাসিলের এহেন রূপে চমকিত হয়ে থমকে গিয়ে গভীর নেত্র তাক করে হাসিলের দৃষ্টিতে, যেটাই আজ ক্রোধের কোনো বহির্ভাব প্রকাশিত হচ্ছে না, বরং কেমন অস্থিরতা, মুগ্ধতা, কোনো কিছুই পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে ওই সমুদ্রে ন্যায় গভীর দৃষ্টিতে। জাদুয়ার সঙ্গে সঙ্গেই নুয়ে নেয় নিজ আঁখি যুগল। কেমন সূক্ষ্ম ভয় অনুভূত হচ্ছে তার বক্ষে, ওই বাজ পাখি ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে নিজ নেত্রে ধরে রাখতে। হাসিলের এহেন অদ্ভুত আচরণের কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কেনই অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে হাসিল জাদুয়ার দিকে। এ সকল বাণী নিজ মনে আউড়িয়ে জাদুয়া ভয়ে ভয়ে কেঁপে ওঠা হাতে দ্রুত হাসিলের হাত ব্যান্ডেজ করতেই মনোনিবেশ করে। কিন্তু হাসিল, সে তো মোহগ্রস্তের ন্যায় নিজ হাতে জাদুয়ার আঁচল ছুঁয়ে রেখে একধানে দৃষ্টি নিবেশ করে আছে জাদুয়ার স্নিগ্ধ মুখশ্রীতে। জাদুয়া নিজ কাজ সম্পূর্ণ করে হাসিলের হাত থেকে নিজের মুখের আদল ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকেই একটি শক্ত হাতের মালিক টেনে ধরে কোমল হাতের অধিকারিণীকে। নিজ হাতে টান অনুভব হতেই ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। নিভু নিভু ভয়র্ত নেত্রে পিছনে ঘুরে তাকাই জাদুয়া শক্তপোক্ত হাতের মালিকের দিকে। আবারও ধুপ করে উঠল জাদুয়ার বক্ষ পিঞ্জর। কি দেখছি মানুষটি অমন করে? চিন্তাগুলো নিজ মস্তিষ্কে আওড়াই জাদুয়া। তখনই হাসিল ধীরপদে এগিয়ে যায় জাদুয়ার অতি নিকটে। ফলস্বরূপ হাসিলের উষ্ণ নিঃশ্বাস এসে আশ্রে পড়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীতে। ভয়ে ভয়ে জাদুয়া শুকনো কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আপনি এত কাছে আসছেন কেন? আমাকে ছাড়ুন, আমি যাব। জাদুয়ার প্রতি উত্তরে হাসিল জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মুখশ্রীটির উপরে তুলে শুধালো, আমার দিকে তাকাও। হাসিলের ধ্বনি কর্ণে পৌঁছাতেই জাদু ভয়ে ভয়ে দৃষ্টি রাখে হাসিলের দৃষ্টিতে। হাসিল গম্ভীর কণ্ঠে ফের শুধোয়, কাজল দিয়েছে কেন? হাসিলের এহেন প্রশ্নে জাদুয়া ভ্যাবাচাকা খেয়ে যায়। এটা আবার কেমন প্রশ্ন? এর কি প্রতি উত্তর করা যায় জানা নেই জাদুয়ার। আরে মানুষ কাজল দেয় কেন? অবশ্যই তার কাছে ভালো লাগে তাই। জাদুয়ার এহেন চিন্তার মধ্যেই হাসিল বলে ওঠে, দেবে না। হাসিলের কথা জাদুয়ার ঠিক বোধগম্য হচ্ছে না। আসলে সে কি বলতে চায়? হাসিল ফের বলে, কাজল দিবে না। যদি দাও, আর তোমার এই কাজল আঁখি যদি কারো নজর পড়ে, বিলিভ মি, আমি তার নজর তুলে নেব, তাও ভয়ঙ্কর ভাবে। হাসিলের এহেন হুমকিতে জাদুয়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে ভয়ে তড়িৎ গতিতে বলে ওঠে, না না, দিব না, আর কোনো দিনও দিব না। মানে কাজল হাত দিয়ে স্পর্শই করব না। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে হাসিল মুচকি হাসির রেখা টেনে বলে উঠল, দেবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য। অন্য কোনো পরপুরুষের চোখে যেন না পড়ে।
হাসিলের প্রতি উত্তরে জাদুয়া হতবিহ্বল হয়ে অবুঝা নাই বলল, আপনিও তো আমার জন্য পরপুরুষ, তাহলে আপনার জন্য কেন দিব? তীক্ষ্ণ কণ্ঠে বলল হাসিল। কাল থেকে থাকবো না। ভয়ে ভয়ে অবাক হয়ে বলল জাদুয়া। মানে? থাকবো না, সময় হলে জানবে। এখন যাও। থেকে ভাবলেশীন প্রত্যুত্তর হাসিলের সম্মতি পাওয়ার সাথে সাথে জাদুয়া তড়িৎ গতিতে বেরিয়ে পড়ে হাসিলের কক্ষ থেকে বেরিয়ে অন্য কোথাও না গিয়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে পিঠ ঠেকিয়ে নিজ পক্ষে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় জাদুয়া। আজ হাসিলকে তার নিকটে কেমন অদ্ভুত ঠেকল। কই, এতদিন তো হাসিল এভাবে কখনো কথা বলেনি, তাহলে হঠাৎ এভাবে কথা কেন বলছেন তিনি? হাসিলের এহেন যেন তার ক্রোধান্বিত রূপের থেকেও ভয়ঙ্কর ঠেকল জাদুয়ার নিকট। অনুভূতি যা খুব ভয়ঙ্করভাবে গ্রাস করে নেয় প্রত্যেকটি মানব কুলকে। অনুভূতিহীন মানব হয়তো পশুর নয়তো সাধু হিসাবে গণ্য। এই প্রথম অস্থিরতায় রজনী পার করে জাদুয়া। খুব বেশি সময় হয়নি, নিদ্রাতের সাথে সন্ধি ঘটেছে তার। তখনই মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সমতুর আজানের ধ্বনি। ধরফড়িয়ে উঠে বসে জাদুয়া। প্রস্তুতি নেয় সালাত আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে কিছুটা সময় অতিবাহিত তৈরি করে নেয় স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আর জাদুয়ার স্কুল যেতে একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ মূলত স্নেহা রাফিন কেউই আজ যাবে না। আংশিকভাবে কাল রাত থেকেই তাদের আনাগোনা চলছে বাথরুম থেকে রুম অবধি। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তাদের ডাকতে গিয়ে এই ব্যাপারে জানতে পারে জাদুয়া। বেচারারা একদম শক্তিহীন অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে নিজেদের বিছানায়। বিষয়টি কেমন অদ্ভুত, তাই না? দুজনেরই একসাথে একই হালাত হওয়া। সোহানার বিয়ের উপলক্ষে আজ তাদের প্রত্যেকের স্কুল থেকে ছুটি আনার কথা ছিল, কিন্তু ওদের কারোর পক্ষে আজ স্কুলে বা কলেজে যাওয়া সম্ভব নয়। তাই জাদুয়া মন খারাপ নিয়ে তৈরি হয়ে ব্রেকফাস্ট করে চলে যায় পার্কিং এরিয়ায় উদ্দেশ্যে। সেখানে যেতেই জাদুয়ার চক্ষু ছানা বড়া হয়ে যায় হাসিলকে দেখে। ব্লু স্যুট, সানগ্লাস পরে ড্যাশিং লুকে নিজ গাড়িতেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাসিল। জাদুয়াকে দেখার সাথে সাথে তার সম্মুখে দাঁড়িয়ে হাসিল বলে ওঠে, গেট ইন মাই কার। হাসিলের কথায় জাদুয়া চমকিত হয়ে ভয়ে ভয়ে বলল, কেন ভাইয়া? তুমি আমার কিছু কাজ করে দিতে হবে, সো গেট ইন দ্য কার। হাসিলের প্রতি উত্তরে জাদুয়া প্রচণ্ড ভয়ে পড়ল। ভাইয়া, আমার স্কুলে যেতে হবে। আমি কি করে? জাদুয়া কথা সম্পূর্ণ করার আগেই হাসিল ফের দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, Didn't you hear what I said? Just get in the car. হাসিলের এইরূপ গর্জে ওঠাই জাদুয়া ভয়ে নিজের সাথে থাকা ব্যাগটি শক্ত করে চেপে ধরে দ্রুত গাড়ির ব্যাকসিটে গিয়ে বসে। জাদুকে গাড়ির ব্যাকসিটে বসতে দেখে হাসিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জাদুয়াকে উদ্দেশ্য করে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? জি না। তাহলে ফ্রন্ট সিটে এসে বসো। হাসিলের কথার দ্বিমত পোষণ না করে জাদুয়া ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে। হাসিলও আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দেয় নিজ বাছাইকৃত গন্তব্যে। গাড়িতে থাকা অবস্থায় হাসিল কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির কল রিসিভ করতে গুরুগম্ভীর কণ্ঠে হাসিল প্রশ্ন শুধয়, ইজ এভরিথিং রেডি? এভরিথিং ইজ রেডি, কিন্তু ভাই আজ একবার একটু ভেবে দেখলে হয় না? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে সাব্বির। দেখব সবকিছু কমপ্লিট হওয়ার পর। বলে মুঠোফোনটি কেটে দেয় হাসিল।
সাব্বির একদমই অবাক হয় না হাসিলের এরূপ কাণ্ডে। ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির নিজ কর্মে মনোনিবেশ করে। অন্যদিকে জাদুয়া গুরুগম্ভীর হয়ে থাকা হাসিলের পানে চেয়ে ভাঙ্গা ভাঙ্গা ধ্বনিতে প্রশ্ন করে ওঠে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে বিক্রি করে দিতে। নির্বিঘ্ন কণ্ঠে উত্তর দেয় হাসিল। হাসিলের এহেন কথাই জাদুয়া ঘাবড়ে যায়। জাদুয়াকে হাসিল এতটাই অপছন্দ করে তো তাকে বিক্রি করে দিতে চাই। জাদুয়াকে হাসিল এতটাই অপছন্দ করে যে তাকে বিক্রি করে দিতে চাই। জাদুয়া কি এতটাই খারাপ? না না, জাদুয়া খারাপ নয়, খারাপ তো তার সামনে অবস্থানরত পুরুষটি। এ সকল চিন্তা ভাবনার মধ্যেই জাদুয়া চিৎকার করে বলে ওঠে। আপনি গাড়ি থামান, আমি বাসায় যাব। আমি আপনার সাথে যাব না। থামান বলছি। দেখুন, আপনি গাড়ি না থামালে আমি চিৎকার করব। আপনি একটা খারাপ মানুষ। আমি নানুমনির কাছে যাব। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন বলছি। থামান গাড়ি। জাদুকে এভাবে চিৎকার করতে দেখে হাসিল খেপে গিয়ে উচ্চস্বরে বলে ওঠে। শাট আপ ইডিয়েট! চিৎকার না থামালে আই সোয়ার আমি তোমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেব। হাসিলের উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে দেওয়া হুমকিতে জাদুয়া ভয় সিটিয়ে গিয়ে একদম চুপ করে সোজা হয়ে বসে থাকে। কারণ মূলত এই ঘাটতার লোকের উপর জাদুয়ার কোনো বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিবে গাড়ি থেকে। তখন জাদুয়ার কি হবে? সে তো সোহনাপুর বিয়েও দেখতে পারবে না। কত শত প্ল্যান করেছে তারা সোহনার বিয়ে উপলক্ষে সব কিছু ভেস্তে যাবে না জাদুয়ার কিছু হলে। তারা কত শত প্ল্যান করেছে সোহনার বিয়ে উপলক্ষে, সব কিছু ভেস্তে যাবে না জাদুয়ার কিছু হলে। জাদুয়া নিজের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই নিজ পক্ষে সাহস সঞ্চয় করে শান্ত কণ্ঠে হাসিলকে বলে। ভাইয়া দেখুন, আমাকে বিক্রি করে আর কত টাকাই পাবেন বলুন? তার চেয়ে বরং আমাকে বাসায় দিয়ে আসুন। আমি নানুমনির কাছ থেকে অনেক টাকা চেয়ে আপনাকে দিয়ে দেব। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। জাদুয়ার এহেন উদ্ভট প্রস্তাবের কোনো প্রতিউত্তর না করে হাসিল নিজ কাজে ব্যস্ত থাকে। হাসিলকে কোনো প্রকার প্রতিউত্তর করতে না দেখে জাদু আবার বিচরণ করে নিজের উদ্ভট চিন্তায়। জাদুয়ার চিন্তার মাঝেই গাড়ি এসে থামে হাসিলের ফ্ল্যাটের সামনে। জাদুকে আনমনে হয়ে কিছু ভাবতে দেখে হাসিল বলে ওঠে। এই যে ভাবনার জগতের শেষে একটা ভাবনা শেষ হলে বেরিয়ে আসুন প্লিজ। হাসিলের এহেন সম্বোধনে জাদুয়ার নেত্রযুগল বড় বড় করে হাসিলের পানে তাক করে বেরিয়ে আসে গাড়ি হতে। তখনই হাসিল জাদুর উদ্দেশ্যে বলে ওঠে। Come with me. হাসিলের কথায় জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখে সেখানে দাঁড়িয়ে থাকে। সে মূলত ভয় পাচ্ছে এটা ভেবে হাসিল যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয় তবে তার কি হবে। জাদুকে ঠাই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ কণ্ঠে বলে। তুমি কি চাও আমি তোমায় কোলে করে নিয়ে যাই? If you want, then I don't mind. হাসিলের এরূপ বাক্যে জাদুয়া অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে বলে ওঠে। চিচি, কি বলছেন এসব? আমি এরকমটা একদমই চাই না। Good, then come with me. জাদুয়া নিজের সকল অনীহা থাকা সত্ত্বেও ভয়ে ভয়ে নিজ পদাচরণ ফেলে হাসিলের পিছু পিছু। হাসিল নিজ ফ্ল্যাটের সামনে পৌঁছে ভিতরে প্রবেশ করতে লক্ষ্য করে জাদু দরজার সামনেই দাঁড়িয়ে। বিষয়টি এমন, ভিতরে প্রবেশ করার তার কোনো পায়তারা নেই। মূলত জাদু ভয় পাচ্ছিল ভিতরে প্রবেশ করতে। বিষয়টি হাসিলের বোধগম্য হতেই জাদুর হাত ধরে টেনে নিয়ে আসে তাকে।
ভিতরে প্রবেশ করতে জাদু আর নেত্র পরিলক্ষিত হয় দুটি মুখ অবয়, যার মধ্যে একজন সাব্বির, যাকে জাদুয়া অনেকবারই দেখেছে হাসিলের সাথে। অন্যজনকে জাদুয়া চিনতে পারছে না। লোকটির পরিচিত জুব্বা ও দাড়ি দেখে মনে হচ্ছে কোনো মসজিদের হুজুর হবে। কিন্তু হুজুর এখানে কেন? উনি কি তাহলে সত্যি সত্যি বিক্রি করে দিবে জাদুকে এই হুজুরের কাছে? বিষয়টি ভাবতেই কলিজা শুকিয়ে গেল জাদুয়ার। ভয়ে ভয়ে জাদুয়া হাসিলের পিছু গিয়ে দাঁড়ায় নিজেকে আড়াল করতে। ভয়ে ভয়ে জাদুয়া হাসিলের পিছু গিয়ে দাঁড়ায় নিজেকে আড়াল করতে। তখনই জুব্বা পরিহিত লোকটি ভয়ে ভয়ে হাত জোর করে বলল, স্যার, দয়া করে আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে আমায় ছেড়ে দিন প্লিজ। সেই ভোর রাত থেকে এখনো বসে আছি। নিশ্চয়ই আমার পরিবার আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। লোকটির এহেন বাক্যলাপে হাসিল লোকটির পানে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে গম্ভীর কণ্ঠে শুধায়। ভোর রাত থেকে এখানে মানে? হাসিলের প্রশ্নে লোকটি শুকনো ঢুকলে সাব্বিরের পানে চেয়ে আবার বলল, স্যার, আমি ঘুমিয়েছিলাম তখন কিছু লোক আমার বাড়ির দরজা ভেঙে আমাকে কোলে তুলে নিয়ে এসেছে এখানে। লোকটির করা প্রতি উত্তরে হাসিল ভুরুকুটি করে সাব্বিরের পানে তাকাতে গলা খাকারি দিয়ে সাব্বির বলল, আমার দিকে অমন করে কি দেখছিস তুই? আমি কিছু জানি না। আমি তো শুধু একটা ভালো কাজে নিয়ে আসতে বলেছিলাম ছেলেপুলেদের। ওরা যে ভোর রাতে নিয়ে আসবে আমি কি সেটা জানতাম নাকি? দেখ, উল্টাপাল্টা কিছু বলিস না। আমিও কিন্তু সেই ভোর রাত থেকে এখানে। সাব্বিরের করা প্রতি উত্তরে হাসিল আফসোসের সহিত হাসকি স্বরে বলল, তোর কাছ থেকে হচ্ছে ভালো কিছু আশা করার নিচ্ছ কি বোকামি? যদি পারিস নিজের মাথা থেকে মস্তিষ্কটা বের করে ভালো মতো পরিষ্কার করে ঢুকিয়ে দিস। তখনই হাসিলের পিছন থেকে জাদু ভয়ে ভয়ে তার টি শার্ট টেনে ধরে অসহায় ব্যক্তির নাই অনুরোধের সুরে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমার এখানে একদমই ভালো লাগছে না, প্লিজ ভাইয়া। জাদুয়ার অনুরোধে হাসিল তার দিকে ঘুরে পড়ল। অফকোর্স তোমাকে দিয়ে আসবো, আগে আমার কাজটা করে দাও। হাসিলের প্রতি উত্তরে জাদুয়া তড়িৎ বেগে পড়ল, যে কোনো কাজ আমি করে দিব ভাইয়া, শুধু আমাকে বিক্রি করবেন না প্লিজ। জাদুয়ার করা প্রতি উত্তরে সাব্বির সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়াই। বিক্রি? কিসের বিক্রি? এই মেয়ে বিক্রি করার কথা কেন বলছে? হাসিল কি ওকে বিয়ের ব্যাপারে কিছু বলেনি? কি করতে চাইছে ও? না জানি কি করে বিয়ে করবে। তখনই হাসিল জাদুয়াকে প্রশ্ন করে, তুমি কি জানো বিয়ে কি করে হয়? হাসিলের করা প্রশ্নে জাদুয়া হাসিলের কুটিলতা বুঝতে না পেরে অবুঝে নাই বলল, হ্যাঁ, জানবো না কেন, আমি তো আমাদের গ্রামে কত বিয়ে দেখেছি। বিয়ে কিভাবে হয় সেটা তো সবাই জানে। জাদুয়ার প্রতি উত্তরে হাসিল সকলের অগোচরে মুখে বাঁকা হাসি রেখা ফুটিয়ে বলল, নো, ইউর রং। সবাই জানে না। ওই যে ওকে দেখছো, ওর ফ্রেন্ড জানে না। বিদেশে থাকে তো, তাই বাংলাদেশের কালচার সম্পর্কে নলেজ নেই। বাট ও বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাই সাব্বিরের কাছে হেল্প চেয়েছে। ইউনো, ওর মাথা তো আবার খালি, বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইল। আমার তো আবার দয়ার শরীর, কি করে সাহায্য না করে থাকি বলো? তখনই আমার মনে হলো এই কাজের জন্য ইউর দ্য রাইট পারসন, কজ তুমি গ্রামে থাকতেছ। এই ব্যাপারে তোমার নলেজ অন্যান্য মানুষের থেকে বেশি থাকার কথা, তাই তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তোমাকে এখানে এনেছে।
হাসিলের কুটিলতাপূর্ণ বাক্যে সরলতায় আবৃত থাকা জাদুয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, এটা আমাকে আগে বললেই হতো, শুধু শুধু আমাকে ভয় দেখিয়েছেন ভাইয়া। আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন, আমি করে দিচ্ছি। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া সকল ঘটনা অবিশ্বাসে নেই অবাক নেত্রে সাপির পর্যবেক্ষণ করে যাচ্ছে আর মনে মনে বলছে, এ আমি কাকে দেখছি? এ কি সত্যি হাসিল? এত মিথ্যা কি করে বলছে ও? জীবনে যে কখনো মিথ্যার আশ্রয় নিয়ে সে আজ গড়গড়ে কি করে এত মিথ্যা কথা বলতে পারে? এই জন্যই বলেছিল জাদুয়া কোনো প্রকার জোড়াজুড়ি ছাড়াই ওকে বিয়ে করবে। কি সাংঘাতিক বুদ্ধি! আর মাঝখানে দিয়ে বলির বকরা আমাকেই বানালো। আমার বুদ্ধি শুদ্ধি কম। বাহ, কোনো ক্ষণে যে তার সাথে আমার বন্ধুত্বটা হলো, জীবনটা আমার তেজপাতা বানায় দিলি। হাসিলের পরবর্তী কথা বলার ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে পড়ল সাপির। হাসিল জাদুকে উদ্দেশ্য করে বলল, তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র উনি যা বলতে বলবেন তাই বলবে, যা করতে বলবেন তাই করবে। আর ওই যে দেখছো ক্যামেরা, ওখানে সব রেকর্ড হবে। সব কাজ সম্পন্ন হওয়ার পর সাব্বির রেকর্ড হওয়া ভিডিওটি পাঠিয়ে দেবে ওর ফ্রেন্ডের কাছে। ভিডিওটা দেখে সেও বুঝে যাবে কি করে বাংলাদেশে বিয়ের কাজ সম্পন্ন হয়। জাদুয়া হাসিলের বলা কথাই সম্মতি জানাতেই হাসিল জাদুয়াকে নিয়ে বসে পড়ে কাজীর সম্মুখ বরাবর। তৎক্ষণাৎ কাজী নিয়ম অনুসারে হাসিলের অর্ধেক সম্পত্তি দেনমোহর হিসাবে ধার্য করে জাদুয়াকে কবুল বলতে বলে। জাদুয়া অবাক নেত্রে হাসিলের দিকে তাকাতেই হাসিল জাদুয়ার চাহনির অর্থ বুঝতে পেরে বলল, আরে বিয়ে তো এইভাবেই করে তাই না? তেমন নামটা দিয়ে বোঝানো হয়েছে। সো ডোন্ট ওয়ারি, উনি যা বলতে বলেছেন বলো। হাসিলের বলা প্রতি উত্তরে জাদুয়ার মনে সংশয় কাটতেই নিজ মুখ হতে 3বার কবুল উচ্চারণের পরপরই হাসিল 3বার কবুল উচ্চারণের মাধ্যমে শরীয়ত মোতাবেক বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দুপ্রান্তে দুটি ভিন্ন মেরুর মানুষ। পরবর্তীতে স্বাক্ষর করার উদ্দেশ্যে কাবিননামা এগিয়ে দিতেই জাদুয়া পড়ার জন্য কাবিননামাটি হাতে নিতেই তড়িৎ বেগে হাসিল বলে উঠল,